সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করোনাকালীন শিক্ষা কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তপন কুমার সাহা, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এই কোর্সের 5 নম্বর লেকচার প্ল্যানিং টপিকসের উপরে আলোচনা করব। প্ল্যানিং বা পরিকল্পনার উপরে এর আগেও তোমাদের আরেকটা ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমরা দ্বিতীয় ক্লাসে শুরুতেই আলোচনা করব প্ল্যানিং বা পরিকল্পনার পদক্ষেপগুলো কি কি। আসলে একটা পরিকল্পনা তৈরি করতে গেলে কতগুলি ধারাবাহিক কাজ অনুসরণ করতে হয়। ধারাবাহিক কাজ করতে করতে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি হয়। আমরা দেখব সেই ধারাবাহিক কাজগুলো কি কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসি আমরা পরিকল্পনার প্রয়োজনীয়তা উপলব্ধি করা। পরিকল্পনা তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন যে আমাদের প্রতিষ্ঠানের জন্য যে পরিকল্পনা সেটা প্রয়োজন আছে কিনা। আসলে উচ্চ পর্যায়ে যারা থাকেন তারা যদি সেই বিষয়টা চিন্তা করতে পারেন তাহলেই পরিকল্পনা তৈরি করা একটা আগ্রহ তৈরি হয় এবং তারপরে পরিকল্পনাটা সুন্দর করে তৈরি করাটাও অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ তাহলে শুরুতেই আমাদের পরিকল্পনার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা কি কাজ করতে চাই, সেই কাজের জন্য কোনো পরিকল্পনা করার প্রয়োজন আছে কিনা, সেই মানসিকতা প্রথমে ঠিক করতে হবে। এরপরে সম্ভাব্য সুযোগ সুবিধা ও অসুবিধা সম্পর্কে সচেতন হওয়া। একটা পরিকল্পনা তৈরি করতে গেলে সামনে আমাদের অনেক সমস্যা আসবে। কি কি সমস্যা মুখোমুখি হব, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব, আমরা কি কি কাজ করতে কি কি সুবিধা পাবো, আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কি কি শক্তি আছে, কি কি দুর্বলতা আছে, বাহ্যিকভাবে কি কি সুযোগ সুবিধা বা হুমকি আছে, সেগুলো সব বিশ্লেষণ করে সেগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন শুরু করতে হবে। তাহলে পরিকল্পনা প্রণয়নের দ্বিতীয় ধাপ আমরা বললাম সম্ভাব্য সুযোগ সুবিধা ও অসুবিধা সম্পর্কে সচেতন হওয়া। এরপরে সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ। আমি কি উদ্দেশ্যে পরিকল্পনা করব, প্রতিষ্ঠানের সেই উদ্দেশ্যটা প্রথমে ঠিক করতে হবে। সেই উদ্দেশ্য ঠিক করে আমাদেরকে পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে পরিকল্পনা করব সেই পরিকল্পনাটা কি দীর্ঘমেয়াদী হবে নাকি সেটা স্বল্পমেয়াদী হবে, সেই চিন্তাগুলো করতে হবে। আমরা কি কৌশল নিব, কি পদ্ধতি নিব, কিভাবে আগাবো, সব বিষয়গুলো নির্ধারণ করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি সেটা চিন্তা করতে হবে এবং কি উদ্দেশ্যে আমরা পরিকল্পনা করছি সেই পরিকল্পনাটার উদ্দেশ্যটা আমাদেরকে ঠিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ। আসলে পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক তথ্যের প্রয়োজন। আমাদেরকে শুরুতেই সেই তথ্যগুলো নিয়ে আসতে হবে, নিয়ে প্রস্তুত হয়ে বসতে হবে এবং সেই সংগৃহীত তথ্যগুলোকে কিন্তু বিশ্লেষণ করতে হবে। এই জন্য আমাদেরকে অতীত অভিজ্ঞতা, প্রতিযোগী প্রতিষ্ঠানের সমস্যা, প্রতিযোগী প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের সমস্যা, প্রতিযোগী প্রতিষ্ঠানের কৌশল, সেগুলো চিন্তা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, রেকর্ড গুলো আমাদের অতীতের রেকর্ড দেখতে হবে, গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্যগুলো পাবো সেগুলো বিশ্লেষণ করতে হবে, আমাদের ভোক্তাদের তথ্য আমাদের সংগ্রহ করতে হবে, দেশের রাজনৈতিক গতিপ্রবাহ কি সেটা খেয়াল করতে হবে, সরকারি আইন কানুন নিয়ম কি কি আছে, উৎপাদিত পণ্যের পরিধি কি, আমরা বাজারটা কতদূর বিস্তৃত সেটা চিন্তা করতে হবে, মানব সম্পদ আর্থিক সম্পদের অবস্থা কি আমাদের, সেগুলো চিন্তা করে এই তথ্যগুলো সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। তাহলেই আমাদের পরিকল্পনাটা সুন্দর পরিকল্পনা তৈরি করা হবে এবং পরিকল্পনাটা তাহলে কার্যকর হবে। এবার আসি পরিকল্পনার আঙ্গিনা স্থাপন করা। আসলে যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয় তাকে বলে পরিকল্পনার আঙ্গিনা। আমরা সেই পরিকল্পনার আঙ্গিনাটা ঠিক করব যে আমাদের কি কি পারিপার্শ্বিক অবস্থা আছে, সেই অবস্থাগুলো কি ধরে সামনে নিয়ে আমাদের আগাতে হবে। এই জন্য আমরা কয়েকটা কি প্রশ্নের মাধ্যমে উত্তর পেতে পারি। কয়েকটা কি প্রশ্ন যদি আমরা চিন্তা করি সেটা দিয়ে আমরা উত্তর পেতে পারি, সেইভাবে আমরা পরিকল্পনা তৈরি করতে পারি। যেমন আমাদের প্রথম কি হতে পারে, পণ্যের বা সেবার বাজার কি ধরনের হবে। আমি যে পণ্যটা বিক্রি করতে চাই, আমি যে পণ্যটা উৎপাদন করতে চাই, সেই পণ্যটার বাজারটা কি ধরনের, সেই বাজারটা আমরা কোথায় বিক্রি করব, কি ধরনের বাজার হবে, বিক্রি পরিমাণটা কি হবে, আমাদের পণ্যের বাজারে চাহিদা কতটুকু, আমরা কি পরিমাণ পণ্য বিক্রি করতে পারবো, সেই বিক্রি পরিমাণটা কি হবে সেটাও আমাদেরকে ঠিক করতে হবে। কি উৎপাদিত হবে, আমরা কি পণ্য উৎপাদন করব সেটাও নির্দিষ্ট করতে হবে। আমাদের এই পণ্য উৎপাদন করতে চাই, অর্থাৎ কি উৎপাদন হবে, কারিগরি উন্নয়ন হবে কি পরিমাণে, আমাদের পণ্য উন্নয়ন বা পণ্য তৈরি করতে গেলে হয়তো প্রযুক্তির সাহায্য নিতে হবে, সেক্ষেত্রে প্রযুক্তিকে কতখানি আমরা ভালোভাবে ডেভেলপ করতে পারবো,
প্রযুক্তির কতটুকু সুবিধা আমরা নিতে পারবো, সেই কারিগরি উন্নয়ন কি পরিমাণে হবে সেটা চিন্তা করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের লভ্যাংশ নীতি কি হবে, আমরা প্রতিষ্ঠানের যে লাভ হবে সেটা শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করব, সেক্ষেত্রে আমাদের নীতিমালাটা কি হবে, সামাজিক এবং রাজনৈতিক প্রভাব কি কি পরিমাণে প্রতিষ্ঠানকে সেগুলো প্রভাবিত করবে। আগামী যখন পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাব তখন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে, সেগুলো আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমের উপরে কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে। প্রতিষ্ঠান সম্প্রসারণের কিভাবে অর্থ সংস্থান হবে, আমি যদি প্রতিষ্ঠানটা সম্প্রসারণ করতে চাই তাহলে আমাদের প্রতিষ্ঠানের সম্প্রসারণের ক্ষেত্রে অর্থ সংগ্রহ করতে হবে, সেই অর্থটা আমরা কোথা থেকে সংগ্রহ করব। এরকম কতগুলো কি চিন্তা করি যদি আমরা, তাহলে পরিকল্পনার আঙ্গিনে আমরা স্থাপন করতে পারবো। এবার আসি বিকল্প কার্য পদ্ধতি নির্ধারণ করা। আসলে পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক সময় বিকল্প কার্য পদ্ধতি নির্ধারণ করতে হয়, একাধিক 2 বা ততোধিক বিকল্প কার্য পদ্ধতি নির্ধারণ করতে হয়। এখন এই জন্য দূরদৃষ্টি আর অভিজ্ঞতা প্রয়োজন। বিকল্প কার্য পদ্ধতি তৈরি করতে গেলে দূরদৃষ্টি অভিজ্ঞতা প্রয়োজন। এখন অনেক বিকল্প পদ্ধতি থাকলে কিন্তু অনেক সময় ঝামেলা হয়, সেজন্য বিকল্প নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে যে বিকল্পগুলো সবচেয়ে ফলপ্রদ সেটাই আমরা রাখবো, অন্য বিকল্পগুলো কিন্তু বাদ দিতে হবে। না হলে কতগুলো বিকল্প পদ্ধতি যদি আমি পরিকল্পনা তৈরি করি, অনেকগুলো বিকল্প পদ্ধতি যদি সামনে নিয়ে আসি তাহলে সেটা নিয়ে একটা বিভ্রান্তিতে পড়ে যাব। অতএব আমাকে বিকল্প পদ্ধতি সিলেকশনের ব্যাপারেও যেটা সবচেয়ে ফলপ্রদ মনে হবে সেই বিকল্প পদ্ধতিটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে বিকল্প পদ্ধতি নির্ধারণ গেল। এরপরে যাই আমরা বিকল্প কার্য পদ্ধতি মূল্যায়ন করা। আমি যে বিকল্প পদ্ধতিগুলো নির্বাচন করলাম সেগুলো আবার মূল্যায়ন করতে হবে, সেটার কোথায় দুর্বলতা আছে, কোন দিকটা এটার সুবিধা আছে, হ্যাঁ সেগুলোর মূল্যায়ন করে সেভাবে সিদ্ধান্ত নিতে হবে। বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে যদি যথাযথ মূল্যায়ন করতে পারি তাহলে আমি বুঝতে পারবো কখন কোন পদ্ধতিটা গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রতিটা বিকল্প পদ্ধতি একটা মূল্যায়ন করে নিতে হবে। সর্বোত্তম কার্য পদ্ধতি গ্রহণ করা। বিকল্প কার্য পদ্ধতি আমি অনেকগুলো গ্রহণ করলাম, কিন্তু তার মধ্যে থেকে আমাকে কিন্তু সর্বোত্তম কার্য পদ্ধতি যেটা সেটাই গ্রহণ করতে হবে। আমি পরিকল্পনা প্রণয়নের ধাপে ধাপে চলে আসতেছি, বিকল্প কার্য পদ্ধতিও অনেকগুলো সামনে নিয়ে বসলাম, বসার পরে এখন আমাকে চিন্তা করতে হবে হ্যাঁ এই বিকল্প কার্য পদ্ধতি আছে, এইভাবে করা যায় ওইভাবে করা যায়, আমি বিভিন্ন পদ্ধতি আমার সামনে আছে, কিন্তু আমাকে এখন চিন্তা করতে হবে এর মধ্যে কোন পদ্ধতিটা আমাদের জন্য ফলপ্রসূ হবে, সেই ফলপ্রসূ বা সর্বোত্তম কার্য পদ্ধতি যেটা সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এই জন্য আমরা কয়েকটা বিষয় বিবেচনা করে দেখতে পারি কিভাবে সর্বোত্তম পদ্ধতিটা আমরা নির্বাচন করব। আমরা প্রথমে দেখতে পারি পরিকল্পনাটি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবে কিনা। আমি যে বিকল্প পদ্ধতিটা নিচ্ছি সেটা পরিবর্তিত পদ্ধতির সাথে খাপ খাওয়াতে পারবে কিনা, অর্থাৎ এখানে নমনীয়তা আছে কিনা। যে কোনো পরিস্থিতি যদি পরিবর্তন হয় তখন আমার এই বিকল্প যেটা আমি গ্রহণ করলাম সেটা সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবে কিনা সেটা দেখতে হবে। তারপরে পরিকল্পনাটি কার্য সংশ্লিষ্ট কর্মীদের কাছে গ্রহণীয় কিনা। আমার যারা কাজ করবে সেই কর্মীদের কাছে আমার এই যেটা আমি পরিকল্পনা গ্রহণ করব সেটা তাদের কাছে কতটুকু গ্রহণীয় হবে। আসলে পরিকল্পনা বাস্তবায়ন করবে যে কর্মীরা, তাদের কাছে যদি পরিকল্পনাটা সুন্দর মনে না হয়, তাদের কাছে যদি গ্রহণীয় না হয়, তাহলে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন ভালোভাবে হবে না, কারণ তাদের দ্বারাই পরিকল্পনা বাস্তবায়িত হবে। অর্থাৎ তাহলে আমাকে চিন্তা করতে হবে পরিকল্পনা যে বাস্তবায়নের সাথে যেসব কর্মীরা থাকবে তাদের কাছে এটা গ্রহণীয় কিনা সেটাও দেখতে হবে। এবার আমরা দেখব পরিকল্পনা বাস্তবায়নে কি ধরনের নতুন যন্ত্রপাতি, জায়গা, কর্মী, প্রশিক্ষণ, তত্ত্বাবধায়ক এই ধরনের প্রয়োজন হবে সেগুলো চিন্তা করতে হবে। কি ধরনের নতুন নতুন জিনিস প্রয়োজন হবে, কোন নতুন যন্ত্রপাতি প্রয়োজন হবে কিনা, নতুন কোনো জায়গা প্রয়োজন হবে কিনা, নতুন কর্মী নিয়োগ করতে হবে কিনা, বা তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কিনা, বা নতুন করে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হবে কিনা, এই সবগুলো কিন্তু আমাদেরকে প্রথমে চিন্তা করে নিতে হবে। সেইভাবে সর্বোত্তম কার্য পদ্ধতিতে আমাদেরকে গ্রহণ করতে হবে এইসব চিন্তা ভাবনা করে। সহায়ক পরিকল্পনা প্রণয়ন করা। আসলে একটা মূল পরিকল্পনা তৈরি করতে গেলে আরো অনেকগুলো সহায়ক পরিকল্পনা কিন্তু এর পিছনে দরকার। একটা মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেমন দরকার, সেই মূল পরিকল্পনা তৈরি করতে গেলেও কিন্তু অনেকগুলো সহায়ক পরিকল্পনা দরকার হয়। আমরা সেটাও কিন্তু চিন্তা করে দেখবো এখানে সহায়ক পরিকল্পনা কি। যেমন ধর আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যেতে পারে। একটা বিমান কোম্পানি কয়েকটা নতুন বিমান কেনার পরিকল্পনা করলো, যে তারা কতগুলো নতুন বিমান ক্রয় করবে। এখন নতুন বিমান ক্রয় করলে হবে না, এই বিমান ক্রয় করার পরে এই বিমান কারা চালাবে, তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, এই ধরনের এই বিমান চালানোর জন্য কি ধরনের কর্মী লাগবে সেই কর্মী আমাদের আছে কিনা, বিমানটা রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে যে যন্ত্রাংশগুলো লাগবে খুচরা যন্ত্রাংশ
সেগুলো কোথা থেকে সংগৃহীত হবে, হ্যাঁ, তারপরে সেটা সংরক্ষণের করা যাবে কিভাবে, তারপরে সেই জন্য বিজ্ঞাপন দিতে হবে, তারপরে সেজন্য প্রয়োজনীয় অর্থ প্রয়োজন হবে, এই সবগুলো কোথা থেকে আসবে, এবং কি এই বিমান চালাতে গেলে এটার জন্য আমাকে বীমা পলিসিও করতে হবে। তাহলে এই সব সহ পরিকল্পনাগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলো চিন্তা করি যে এটা কি কি করা যাবে, করে তারপর আমি চিন্তা করবো যে হ্যাঁ আমরা এই নতুন বিমানটা ক্রয় করব কি করব না। জাস্ট এখানে আমরা বুঝতে পারি যে সহায়ক পরিকল্পনাগুলো কি এখানে সাহায্য করতে পারে আমাদেরকে। কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ। আমরা কার্য আরম্ভ করব, মানে এই পরিকল্পনা তৈরি করলাম, এরপরে আমরা কার্যক্রম করব, সেই সময়টা কখন, কার্যারম্ভ কখন করব, সেই সময়টা কখন হবে, সেই কার্যক্রমটা কখন শুরু করব, সেটা কিন্তু আমাদেরকে এখানে নির্ধারণ করতে হবে। এটাও একটা ধাপ। পরিকল্পনাকে বাজেটে রূপান্তর। আমরা জানি পরিকল্পনা পরিকল্পনা যে সংখ্যাত্মক রূপ সেটাই কিন্তু বাজেট। পরিকল্পনার সংখ্যাত্মক রূপটাকে আমরা বাজেট বলি। অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন হবে সেগুলো কিন্তু চিন্তা করতে হবে, সেই বাজেটও কিন্তু আমাদেরকে করতে হবে, অর্থাৎ পরিকল্পনাকে বাজেটে রূপান্তর করতে হবে। এবার অনুগমন। অনুগমন মানে আমরা এই যে প্রায় 11টা ধাপের কথা বললাম, 11টা স্টেপের কথা বললাম, সেই প্রত্যেকটা স্টেপ এক এক করে আবার চিন্তা করে দেখতে হবে যে আমি যে পরিকল্পনাটা তৈরি করলাম সেই পরিকল্পনা তৈরির পেছনে এই 11টি স্টেপ পুরোপুরি চিন্তা ভাবনা করে এটা তৈরি করা হয়েছে কিনা। আমরা সেই স্টেপগুলো একটা পিরামিডের মতো করে প্রথমে আবার দেখে নিই। দেখো এখানে দেয়া আছে, প্রথমে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা হয়েছিল সেগুলো দেখো শুরুতে আছে কিনা। 1 নম্বরে পরিকল্পনার প্রয়োজনীয়তা উপলব্ধি করব, আমরা পরিকল্পনা প্রয়োজন কতখানি সেটা চিন্তা করব। এবারে সম্ভাব্য সুযোগ সুবিধা ও অসুবিধা সম্পর্কে সচেতন হওয়া। আমার প্রতিষ্ঠানের জন্য কি কি বাহ্যিক হুমকি আছে, আবার আমার অভ্যন্তরীণ কি কি সুযোগ আছে, সুবিধা আছে, সেগুলো চিন্তা করতে হবে। সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করতে হবে আমাদেরকে। পরিকল্পনা তৈরি করার আগে আমাদের উদ্দেশ্যটা কি সেটা চিন্তা করে নিতে হবে, সেটা নির্ধারণ করে নিতে হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরিকল্পনা তৈরি করার সময় আমরা এই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব। পরিকল্পনার আঙ্গিনা স্থাপন করতে হবে, যে পরিস্থিতি আমাদের সামনে আছে সেগুলো চিন্তা ভাবনা করে পরিকল্পনা তৈরি করতে হবে। বিকল্প কার্য পদ্ধতি অনেকগুলো নির্ধারণ করতে হবে, তারপরে সেই বিকল্প কার্য পদ্ধতি মূল্যায়ন করতে হবে, সেখান থেকে সর্বোত্তম কার্য পদ্ধতি গ্রহণ করতে হবে। এরপরে সহায়ক পরিকল্পনা প্রয়োজন পরিকল্পনা তৈরি করার জন্য, মূল পরিকল্পনা তৈরি করার জন্য। এবার পরিকল্পনার কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ করতে হবে, পরিকল্পনাকে বাজেটে রূপান্তর করতে হবে, সবশেষে আমরা অনুগমন করলাম। তাহলে আমরা দেখছি একটা পরিকল্পনা তৈরি করতে গিয়ে যে স্টেপস গুলো আমাদের সাহায্য নিতে হয়, আমরা স্টেপস গুলো এক এক করে দেখলাম। আমরা এখানে 12টা স্টেপ দেখলাম। এবার আমরা চলে যাই পরিকল্পনা প্রণয়নে প্রভাব বিস্তার করতে পারে যে বিষয়গুলো, আমরা সেগুলো দেখি। একটা পরিকল্পনা তৈরি করতে গেলে অনেকগুলো বিষয় সামনে চলে আসে যেগুলো আমাদের পরিকল্পনা তৈরি করতে গিয়ে আমাদেরকে প্রভাব বিস্তার করতে পারে, পরিকল্পনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। যেমন 1 নম্বরই হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আসলে আমি যে প্রতিষ্ঠানটা পরিকল্পনা তৈরি করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানটা কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল, উদ্দেশ্য যদি আমার কাছে ঠিক থাকে, এবং আমি পরিকল্পনা তৈরি করব কি উদ্দেশ্যে, হ্যাঁ আমাদের পরিকল্পনা তৈরি করব কি উদ্দেশ্যে, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যই বা কি, সেগুলো চিন্তা করে দেখতে হবে। তারপরে আমাকে কিন্তু পরিকল্পনা তৈরি করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা আমাদেরকে চিন্তা করতে হবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের উপর কিন্তু পরিকল্পনা প্রভাব বিস্তার করে। এক এক ধরনের প্রতিষ্ঠানের উদ্দেশ্য এক এক রকম, আর যেহেতু উদ্দেশ্য ভিন্ন, এক এক ধরনের প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে প্রভাব বিস্তার করে ভিন্নভাবে, উদ্দেশ্যটাই প্রভাব বিস্তার করে এক্ষেত্রে। শীর্ষ কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা। আসলে পরিকল্পনা তৈরি করতে গিয়ে শীর্ষ কর্মকর্তা যারা থাকবেন তাদের কিন্তু জ্ঞান ও দক্ষতা এখানে আমাদেরকে চিন্তা করতে হবে, তারা কোন জ্ঞানের, তাই না, তাদের জ্ঞান কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীর্ষ কর্মকর্তারা যদি ভালো অভিজ্ঞ না হয়, তারা যদি দক্ষ না হয়, তাহলে কিন্তু পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি সমস্যা পড়ব, এবং সেই জন্য আমাদের পরিকল্পনা তৈরি প্রণয়নেও কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। সংগৃহীত তথ্যাদি ও পূর্বানুমান। আমাদেরকে, আমরা বলছি যে পরিকল্পনা প্রণয়নে কি প্রভাব বিস্তার করে, সংগৃহীত তথ্যাদি ও পূর্বানুমান। আমরা পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক তথ্য সংগ্রহ করি, তাই না, সেই সংগৃহীত তথ্য করি, আবার আমরা কিন্তু একটা অনুমানও করি, পূর্বানুমান করি যে এই অবস্থা এই হতে পারে, এইটা হতে পারে, কিন্তু এইগুলো আসলে এই তথ্য সংগ্রহের মধ্যে অনেক সময় সমস্যা থেকে যায়, আমরা সঠিক তথ্যটা অনেক সময় পাই না। আবার এমন হয় যে আমরা পূর্বানুমান করি, সেই পূর্বানুমানটাও আমাদের যথাযথ পূর্বানুমান হয় না,
অর্থাৎ সেই জন্য এইখানে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান। যে তথ্যটা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের পরিকল্পনাটা সেভাবে সঠিক পরিকল্পনা হবে না। অর্থাৎ এক্ষেত্রে সংগৃহীত তথ্যাদি বা পূর্বানুমান আমাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আচ্ছা, এবার আসি পরিকল্পনার ভিত্তি। আমরা এর আগেও বলেছি পরিকল্পনার ভিত্তি বা আঙ্গিনা যেটা হলো যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের চেষ্টা চালানো হয় তাকে আমরা পরিকল্পনার ভিত্তি বা পরিকল্পনা আঙ্গিনা বলি। তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি কি সব পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে পরিকল্পনা প্রণয়ন করছি, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে কিসব পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে, সবগুলো চিন্তা করে আমাকে সেইভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এবং এই বিষয়গুলো সেই পরিকল্পনার আঙ্গিনা কিন্তু আমাদেরকে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কর্মকর্তাদের মন মানসিকতা, আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ যে আমরা যে প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা তৈরি করব সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোন ধরনের, কোন মানসিকতার। অনেক সময় দেখা যায় যে কর্মকর্তারা একটু সেকেলে ধরনের বা একটু অলস প্রকৃতির, তারা কোনো কিছু করতে চায় না, তারা গতানুগতিকতা নিয়ে থাকতে চায়, নতুন কিছু গ্রহণ করতে চায় না, সবসময় পুরোনোটাই তাদের কাছে বেটার মনে হয়, তারা মনে করে এই তো ভালো আছি। তো এই জন্য তাদের নিয়ে কিন্তু এইখানে সমস্যাটা হয়। অতএব সেক্ষেত্রে আমি যে পরিকল্পনা প্রণয়ন করব সেক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের মন মানসিকতা কি রকমের সেটাও কিন্তু আমাদের এখানে চিন্তা করতে হবে, এবং তাদের মন মানসিকতা কিন্তু আমাদের একটা ভালো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। নিম্ন স্তরের কর্মীদের মান ও যোগ্যতা, কর্মকর্তাদের মন মানসিকতা যেমন চিন্তা করলাম, আবার দেখো নিম্ন স্তরের কর্মীদের মান ও যোগ্যতা কি। আমি যে কর্মীদের নিয়ে কাজ করি, আমার প্রতিষ্ঠান চলে যে কর্মীদের নিয়ে যারা কাজ করবে ফিল্ড লেভেলে, সেই কর্মীদের মান কি, কোয়ালিটি কি, তাদের যোগ্যতা কতটুকু সেটা চিন্তা করতে হবে না। আমার কর্মীরা যদি এইভাবে প্রশিক্ষিত না হয়, আমার কর্মীরা যদি দক্ষ না হয়, তা আমি অনেক ভালো একটা পরিকল্পনা তৈরি করলেও সেটা বাস্তবায়িত হবে না। যে পরিকল্পনার জন্য দক্ষ শ্রমিক দরকার কিন্তু আমার প্রতিষ্ঠানের কর্মীরা দক্ষ না, তাহলে কিভাবে আমার সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই নিম্ন স্তরের কর্মী যারা আছে তাদের মন মানসিকতা কিন্তু, তাদের মানসিকতা বা তাদের যোগ্যতাও কিন্তু আমাকে প্রভাব বিস্তার করে। তাদের যোগ্যতা চিন্তা করে কিন্তু আমাদের পরিকল্পনা তৈরি করতে হচ্ছে। অর্থাৎ নিম্ন স্তরের কর্মীদের মান কি এবং তাদের যোগ্যতা কি ধরনের সেটা চিন্তা করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হয়। এটা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার দেখো প্রতিষ্ঠানের ধরন ও সমস্যা প্রকৃতি। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য সব রকমের পরিকল্পনা প্রযোজ্য না, এক এক ধরনের প্রতিষ্ঠানের জন্য এক এক ধরনের পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয়। তাহলে আমি যে প্রতিষ্ঠানটা পরিকল্পনা তৈরি করব সে আমার প্রতিষ্ঠানটা কোন ধরনের, সেই প্রতিষ্ঠানটার প্রকৃতি আমাকে চিন্তা করতে হবে, ধরন চিন্তা করতে হবে, চিন্তা করে সেইভাবে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ এক এক ধরনের প্রতিষ্ঠানের জন্য এক এক সমস্যার প্রকৃতির জন্য সমস্যাটা কি সেটাও চিন্তা করতে হবে, আমার সমস্যাটা কি, আমি সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করব। তাহলে আমার প্রতিষ্ঠানের ধরন, আমার প্রতিষ্ঠানের আমার সমস্যার প্রকৃতি সেটা চিন্তা করে আমাকে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অর্থাৎ এই ধরন এবং প্রকৃতি এটা কিন্তু আমাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাহলে প্রতিষ্ঠানের ধরন এবং সমস্যার প্রকৃতি এটা আমার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। প্রাপ্তব্য সময়, পরিকল্পনা তৈরি করব কিন্তু সময় দেওয়া হলো খুবই অল্প, তাহলে অল্প সময়ে একটা ভালো পরিকল্পনা তৈরি করা কিন্তু খুব কষ্টকর। তাহলে কি হয় যে পরিকল্পনা তৈরি করতে হলে যে সময়টা সেটাও মুখ্য বিষয়, আমি কতটুকু সময় পেলাম সেটার উপর চিন্তা করে আমাদের পরিকল্পনা তৈরি করাটা অনেক ভালো পরিকল্পনা তৈরি করা যায়। এখন খুব দ্রুত পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক সময় পরিকল্পনা প্রণয়নেই ত্রুটি থেকে যায়। তাহলে এই জন্য বলা হচ্ছে প্রাপ্ত সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে সময়টা পাবো সেই সময়টাকে হিসাব করে আমার পরিকল্পনা তৈরি করতে হয়। খুব দ্রুত তৈরি করতে গেলে আমার তৈরিকৃত পরিকল্পনাটা ভালো নাও হতে পারে। আর যদি আমাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় পরিকল্পনা তৈরি করার জন্য তাহলে আমার পক্ষে একটা ভালো পরিকল্পনা তৈরি করা সম্ভব। সেই জন্য বলা হয়েছে পরিকল্পনা প্রণয়নে যে প্রভাব বিস্তার করে তার একটি উপাদান হলো সময়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আমি যে প্রতিষ্ঠানটা তৈরি করব, প্রতিষ্ঠানের যে পরিকল্পনা তৈরি করব সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি রকমের আমাকে সেটা মাথায় নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। এখন একটা আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানের জন্য আমি একটা যদি খুব উচ্চাভিলাষী একটা পরিকল্পনা তৈরি করি তাহলে সেটা বাস্তবায়ন করা যাবে না। অতএব আমাকে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মাথায় রেখে কিন্তু পরিকল্পনা তৈরি করতে হবে। আমার প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে সচ্ছল হয় তা আমাকে পরিকল্পনা সেইভাবে চিন্তা করতে হবে যে এখানে আর্থিক সমস্যা নাই, অতএব পরিকল্পনাটা যত ভালো করা যায়, যেভাবে ভালো পরিকল্পনা করে বাস্তবায়ন করা যায় সেটা চিন্তা করতে হবে। আর যদি না এরকম না,
আমার প্রতিষ্ঠানটা আর্থিকভাবে দুর্বল, অথবা আমাকেও চিন্তা করতে হবে পরিকল্পনা তৈরি করতে গিয়ে যে কি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের ব্যয়টা কম হবে, কোন পরিকল্পনায় আমাদের অর্থের ব্যয়টা কম হবে, সেটা চিন্তা করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে তখন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও কিন্তু আমাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা, আসলে পরিকল্পনাটা তৈরি করা হচ্ছে প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য আরেকটা কারণ। আমার প্রতিষ্ঠানকে যেমন ফলপ্রসূ উপায়ে তার ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা, তার লক্ষ্য অর্জিত হয় যাতে সেই চেষ্টা করা, তার যাতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায় সেই চেষ্টা করা। আবার এই সাফল্য তো এমনি এমনি আসে না, বিভিন্ন প্রতিযোগী থাকে, আমাদের চলার পথে অনেক প্রতিযোগী থাকবে, তাদের প্রতিযোগীদের যে অবস্থাটা, তাদের প্রতিষ্ঠানের অবস্থা কি সেগুলো কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রতিযোগী প্রতিষ্ঠানের যে অবস্থা সেগুলো কিন্তু যদি আমি না মূল্যায়ন করি হবে না, তাদেরটা মূল্যায়ন করে তাদের অবস্থা বিশ্লেষণ করে আমাদেরকে কিন্তু সেইভাবে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থাও কিন্তু আমার এখানে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে এই উপাদানটা। অতীতে গৃহীত পরিকল্পনার কার্যকারিতা, আসলে পরিকল্পনা তো প্রণয়ন করা হচ্ছে, এর আগেও হয়েছে, আরো হবে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমাদের প্রতিষ্ঠানে এর আগেও হয়তো পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেই বাস্তবায়নের হারটা কি, সেখানে বাস্তবায়িত হয় কিনা ঠিক মতো, না হলে সেখানে কেন হয়নি সেগুলো চিন্তা করতে হবে। অতীতে গৃহীত পরিকল্পনা কার্যকারী ছিল কিনা, কেন হলো না, সেইগুলো আমাকে বিশ্লেষণ করে আমাদেরকে সেইটা মাথায় রেখে কিন্তু এখন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের কাছে অতীতের যে পরিকল্পনাটা সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, সেই উপাদানটাও আমাদেরকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় যে আমাদের অতীতের পরিকল্পনাটা কার্যকরী হয়েছিল কিনা, না হলে তার কারণ কি, অতএব সেই কারণ বিশ্লেষণ করে আমাকে এখন নতুন পরিকল্পনা তৈরি করতে হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তন, আসলে আমরা জানি এখন প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন করছে, নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে আসছে, প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে, প্রযুক্তির কারণে অনেক নতুন নতুন পণ্য চলে আসতেছে। অতএব আমাকে চিন্তা করতে হবে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে প্রযুক্তিগত ক্ষেত্রে সামনে কি পরিবর্তন হতে পারে, সেই প্রযুক্তির পরিবর্তনটাকে কিন্তু মাথায় নিতে হবে, প্রযুক্তিকে গ্রহণ করতে হবে, নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করতে হবে এবং সেটাকে মাথাও রাখতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সেটাকে বিবেচনায় রাখতে হবে যে আগামীতে প্রযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তনটা আসতে পারে, সেই পরিবর্তনটাকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ প্রযুক্তিগত যে পরিবর্তনটা হতে পারে, প্রযুক্তিগত যে পরিবর্তনটা হয়েছে সেইগুলো বিষয় বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তার মানে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে প্রযুক্তিগত পরিবর্তন। আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা, আসলে প্রতিষ্ঠানটা একটা দেশে অবস্থিত, কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরের ভূমিকা যেমন পরিকল্পনা প্রণয়নে প্রভাব বিস্তার করে, আবার প্রতিষ্ঠানের বাইরে বাহ্যিক কিছু বিষয় কিন্তু পরিকল্পনা প্রণয়নে প্রভাব বিস্তার করে। সেই বাহ্যিক বিষয়টা দেশের অবস্থাও হতে পারে, আন্তর্জাতিক অবস্থা হতে পারে, আমার দেশের আর্থ সামাজিক অবস্থা, আমার দেশের রাজনৈতিক অবস্থা আমার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। কারণ আমি যদি এমন হয় যে রাজনৈতিক খুব অস্থিরতা বিরাজ করতেছে অথবা আগামীতে রাজনৈতিক অবস্থা অনেক জটিল হবে, তাহলে সেইটা চিন্তা করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। কারণ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই জিনিসগুলো ভূমিকা রাখবে। রাজনৈতিক অস্থিরতা হলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দিবে। তাহলে আমার দেশের অর্থনৈতিক অবস্থা কি, আমার দেশের সামাজিক অবস্থাটা কি, সেইগুলো চিন্তা করে কিন্তু আমাদের পরিকল্পনাটাও সেইভাবে প্রণয়ন করতে হবে আমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থা আমাদেরকে বিচার করতে হবে। তাহলে আমরা দেখলাম পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কতগুলি বিষয় বিবেচনা করতে হয়, আমরা সেগুলো দেখলাম। মোট 13টা বিষয় প্রভাব বিস্তার করে, 13টা উপাদান প্রভাব বিস্তার করে, সেগুলো বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এবার চলে যাই আমরা পরিকল্পনার কৌশল, প্ল্যানিং টেকনিক্স। পরিকল্পনার ক্ষেত্রে কতগুলো কৌশলের আশ্রয় নিতে হয়, আমরা সেই পরিকল্পনার কৌশলগুলো একটু দেখতে চাচ্ছি। কি কি কৌশলে পরিকল্পনা তৈরি করা যেতে পারে? হ্যাঁ, পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক সময় পরিকল্পনা তৈরির কৌশল এখানে অনেকভাবে তৈরি করা যায়। এক হতে পারে যে আমরা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি, অর্থাৎ আমি ব্যক্তিক অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি, ব্যক্তির নিজের অভিজ্ঞতা দিয়ে সেই পরিকল্পনা তৈরি করতে পারে, যে অভিজ্ঞতার দরকার নেই, পরিকল্পনা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আমি চালাবো, এমনি ওইভাবে কোনো পরিকল্পনা দরকার নেই, আমার যখন যে সমস্যা আসবে সেই সমস্যা অনুযায়ী আমি পরিকল্পনা তৈরি করে ফেলবো, হয়ে যাবে, সমস্যা নাই। তো অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমি সমাধান করব। আমি পরিকল্পনার জন্য আগের থেকে কিছু না করে
যখন সমস্যা সামনে আসবে তখন সেটাকে সামনে নিয়ে আমরা সমাধান করব, সেটা হতে পারে। এই ক্ষেত্রে একটা সুবিধা হতে পারে যে এই পরিকল্পনা ওইভাবে তৈরি করার ক্ষেত্রে সময় অপচয় হয় না, অর্থের সাশ্রয় হয়। হ্যাঁ, কারণ অভিজ্ঞতা ভিত্তিক আমি করছি, আমার অভিজ্ঞতা থেকে আমি কাজ করলাম। এটা অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা দেখা গেছে এরকম সমস্যা আসলে এভাবে কাজ করতে হয়, অতএব আমার সামনে এই সমস্যাটা চলে আসছে, আমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন আমি আমার কাজটা, আমার পরিকল্পনা তৈরি করব এই সমস্যা থেকে উত্তরণের জন্য, এবং সেইভাবে আমি কাজ করব, তাহলেই আমাদের পরিকল্পনায় আমাদের কাজে আমি সফল হতে পারবো। তার মানে ব্যক্তিক অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি, অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি। আসলে একই ধরনের অবস্থায় পূর্বে কি পরিকল্পনা করা হয়েছিল সেটাকেও আমি কাজে লাগাতে পারি। এই একই ধরনের অবস্থা হয়েছিল তখন আমাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা কিন্তু আমি এখানে কাজে লাগিয়ে আমার প্রতিষ্ঠানের কাজ করতে পারি। তাহলে সেটা কি হলো? অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি। সেটা হতে পারে অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানের পরিকল্পনা আমার জানা আছে, সেটাও কাজে লাগাতে পারি, যে আমার প্রতিষ্ঠান এক্ষেত্রেও যে পরিকল্পনা এর আগে নিয়েছিল এরকম সমস্যায়, সেটা আমরা কাজে লাগাতে পারি। অর্থাৎ অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি, আগের করা বা সামনে নেয়া একটা পরিকল্পনা, সেটাকে আমি অনুকরণ করে আমার কাজ করতে পারি, এটাকে বলা হয়েছে অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি। এবার আমরা চলে আসি 3 নম্বরে, বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা। হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা, এটা অবশ্যই এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এখানে এই বৈজ্ঞানিক পদ্ধতি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু তথ্য সংগ্রহ করা হয়, আবার সেই সংগৃহীত তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপরে পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ এই পদ্ধতি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কি হয়? কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হয়, তাই না? এবং এই পদ্ধতি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ কিন্তু একটু বেশি হয়। এরকম পরিকল্পনা তৈরি করতে গেলে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হয়। কিন্তু আমরা আগে যে দুটো বললাম, অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতিতে ব্যয় খুব একটা নেই, ব্যক্তিক অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতিতেও ব্যয় খুব একটা নেই। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি তুমি পরিকল্পনা তৈরি করতে যাও তাহলে তোমাকে কতগুলো কাজ করতে হবে, আমরা সেগুলো দেখবো। সেক্ষেত্রে এই কাজগুলো করতে গিয়ে তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্ন চিন্তা ভাবনা করতে হবে, অনেক সময় যাবে, অনেক ব্যয়ও করতে হবে। আমরা দেখি বৈজ্ঞানিক পদ্ধতি পরিকল্পনা পদ্ধতির ক্ষেত্রে কি কি দরকার। প্রথমে উদ্দেশ্যের বর্ণনা, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানের কাজ করব সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। আমাদের ভালো ধারণা থাকতে হবে আমরা কি প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানের পরিকল্পনা তৈরি করব, সেই প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে। সঠিক ও বিস্তারিতভাবে যদি আমরা সেগুলো জানতে পারি তাহলে আমি বৈজ্ঞানিক পদ্ধতি পরিকল্পনা তৈরি করতে পারবো। প্রাথমিক বিচার বিশ্লেষণ, আমাদেরকে কি করতে হবে? পরিকল্পনা প্রণয়নের জন্য কিছু তথ্য সংগ্রহ করতে হবে, সেই সংগৃহীত তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে, সেগুলোর থেকে আমাদের বিচার বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় রেজাল্টটা এখানে কাজে লাগাতে হবে। সেখান থেকে যে সমস্যা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি সেই সমস্যার তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করে আমাদের মতো করে কাজে লাগাবো। তাহলে এখানে তথ্য সংগ্রহ করার পরে সেই তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করা কিন্তু প্রয়োজন পড়ছে, তাই না? এবার যাই আমাদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ। প্রাথমিক বিচার বিশ্লেষণ হয়ে গেল, তথ্য সংগ্রহ করলাম, সেগুলো প্রক্রিয়া করলাম। সব তথ্য তো আমাদের কাছে রাখা যাবে না, সেই প্রক্রিয়া করে কোনটা রাখা যাবে, কোনটা কোন সময় লাগবে, সেরকম ধাপে ধাপে সাজায় গুছিয়ে ঠিক করে রাখতে হবে। আর এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারি। আমরা সুমারির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, সুমারি জরিপের মাধ্যমে, নমুনার মাধ্যমে করতে পারি। হ্যাঁ, সুমারি জরিপ বা নমুনা জরিপ যেভাবেই তথ্য সংগ্রহ করি না কেন, এইভাবে সংগৃহীত তথ্যগুলাকে কিন্তু আমাদেরকে যথেষ্ট বিচক্ষণতার সাথে প্রক্রিয়াকরণ করতে হবে এবং তারপরে সেগুলোকে কাজে লাগাতে হবে। এই জন্যই বলা হয়েছে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা তৈরি। এবার যাই বিকল্প সমাধান সমূহ থেকে সিদ্ধান্ত গ্রহণ। আমাদের সামনে তথ্য সংগ্রহ করার পরে অনেকগুলো বিকল্প মানে আমাদের সামনে চলে আসবে, যে এইভাবে যাওয়া যায়, এই পদ্ধতি গ্রহণ করা যায়, ওই পদ্ধতি গ্রহণ করা যায়, এরকম অনেকগুলো বিকল্প চলে আসবে। আমাদেরকে বিকল্প সমাধান সমূহ যা তার মধ্যে থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এটাই আমাদের প্রতিষ্ঠানের জন্য সর্বোৎকৃষ্ট হবে, তাই না? তাহলে বিকল্প মানে সমাধান সমূহ যা আছে তার থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নির্বাচিত সমাধান পরীক্ষাকরণ, হ্যাঁ, বিকল্পগুলোর মধ্যে থেকে আমরা একটাকে গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমরা যেটাকে নির্বাচন করলাম সেটার এখন সমাধান প্রক্রিয়াটা আমাদের চিন্তা করতে হবে, পরীক্ষা করতে হবে যে এইটার সমাধান যদি করি, এটা দিয়ে এইভাবে যদি আগাই, এই পদ্ধতিটা ধরে, তাহলে আমাদের সামনে কি সমস্যা হতে পারে বা এইভাবে আগানো যাবে কিনা, এই পদ্ধতিটাই আমাদেরকে রাখা যাবে কিনা। নির্বাচিত যেটা পদ্ধতি সেটা আমরা চিন্তা করবো যে এটা আসলে ঠিক আছে কিনা, সেভাবে করে আগাইলে কোনো সমস্যা হবে কিনা।
প্রয়োগ ও অনুগমন, তারপরে সেইটাকে কাজে লাগাতে হবে এবং আবার অনুগমন করতে হবে, সব ধাপে ধাপে চিন্তা করতে হবে যে আমি আমি উদ্দেশ্যের বর্ণনা করে চিন্তা করলাম কিনা, এখানে প্রাথমিক বিচার বিশ্লেষণ করা হয়েছিল কিনা, তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ করা হয়েছিল কিনা, বিকল্প সমাধান সমূহ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কিনা, নির্বাচিত সমাধান পরীক্ষাকরণ করেছিলাম কিনা, এই ধাপগুলো আমাকে এখানে চিন্তা করতে হবে। তাহলে এটাই বলা হয়েছে আমাদের এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা প্রণয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা প্রণয়নের কৌশল হিসেবে আমরা 3টা কৌশল বললাম। একটা হলো ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি, 2 নম্বরে অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি, 3 নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা। এবং বৈজ্ঞানিক পদ্ধতি পরিকল্পনার ক্ষেত্রে যে ধাপগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে যাই পরিকল্পনার সীমাবদ্ধতা। আসলে আমরা যে পরিকল্পনা গ্রহণ করব সেই পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক সীমাবদ্ধতা আমাদের সামনে এসে হাজির হয়। পরিকল্পনার ক্ষেত্রে তৈরি করতে গেলে অনেক সীমাবদ্ধতা সামনে এসে হাজির হবে। আমরা সেই সীমাবদ্ধতা গুলো দেখি পরিকল্পনার ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা আমাদের সামনে আসে। প্রথমেই যাই সঠিক তথ্য ভবিষ্যৎ নির্ধারণের সমস্যা। প্রথম সমস্যা হলো আমরা সঠিক তথ্য পাই না। পরিকল্পনা তৈরি করতে গেলে যে সঠিক তথ্যটা দরকার, তথ্য অনেক সময় সঠিক পাওয়া যায় না। আমাদের প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ ব্যবস্থা অনেক দুর্বল, যে জন্য যে তথ্যটা আমি চাই সেই তথ্যটা সঠিক তথ্য পাওয়া যায় না। ভুল তথ্য থেকে যখন আমি কোনো সিদ্ধান্ত নেই তখন সেই সিদ্ধান্তের রেজাল্টটাও ভুল হয়, তাই না? তাহলে সঠিক তথ্য সংগ্রহ করা কিন্তু একটি সমস্যা এবং ভবিষ্যৎ নির্ধারণের সমস্যা। পরিকল্পনা তো তৈরি করা হয় ভবিষ্যৎ অনুমান করে, সেই অনুমান যে করব সেই অনুমানের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ত্রুটি থেকে যায়, আমরা অনুমানটা সঠিক অনুমান করতে পারি না। তাহলে এই জন্যই বলা হচ্ছে সঠিক তথ্য ও ভবিষ্যৎ নির্ধারণে আমাদেরকে কিন্তু এখানে সমস্যা দেখা দেয়। ব্যয়বহুল। আসলে পরিকল্পনা তৈরি করতে গেলে খরচ করতে হয়। পরিকল্পনা তৈরি করতে গেলে এই জন্য সময় দিতে হবে, খরচ করতে হবে, তথ্য সংগ্রহ করতে হয়, সেগুলো বিশ্লেষণ করতে হয়। এই নিয়ে একটা সময়ের বিষয় না। আবার মনে করো এই পরিকল্পনার জন্য একটা ডিপার্টমেন্টে আলাদা থাকতে পারে, এই পরিকল্পনা তৈরি করবে সেই জন্য একটা আলাদা বিভাগ থাকতে পারে একটা প্রতিষ্ঠানে, যে পরিকল্পনা তৈরি করবে, তাদের কাজ হইল পরিকল্পনা তৈরি করা। তাহলে এই যে পরিকল্পনা বিভাগ, এই পরিকল্পনা বিভাগে লোক নিয়োগ দিতে হবে, তাই না? আবার তারা কাজ করবে, তাদের এই পিছনে কিছু খরচ হতে পারে। তাহলে এগুলো তো ব্যয়ের প্রশ্ন। এই জন্যই বলা হয়েছে যে আসলে পরিকল্পনার সীমাবদ্ধতার মধ্যে একটা আছে যে পরিকল্পনা তৈরি করতে গেলে কিছু ব্যয় হয়, এটা ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এখন দ্রুত একটা কাজ করা দরকার, কিন্তু এখন পরিকল্পনা তো এত দ্রুত করা যাবে না। একটা ভালো পরিকল্পনা করতে হলে তো সময় দিতে হবে। তাহলে কি পরিকল্পনা তৈরি করতে গেলে সময় প্রয়োজন, এটা একটা পরিকল্পনার সীমাবদ্ধতা, সময় সাপেক্ষ। পরিকল্পনা তৈরি করাটা একটা সময়, অর্থাৎ সময় সাপেক্ষ পরিকল্পনা তৈরি করা, সেজন্য এটা একটা পরিকল্পনার সীমাবদ্ধতা। মনস্তাত্ত্বিক বাধা। আসলে মনস্তাত্ত্বিক বাধাটা হলো কি, আমাদের মানুষের মন সহজাত প্রবৃত্তি হলো যে প্রচলিত ধ্যান ধারণা রীতিনীতি আঁকড়ে ধরে থাকে মানুষ। প্রচলিত যা আছে সেটাই তো ভালো, নতুন আর কি দরকার, যা চলেই তো যাচ্ছে, এরকম বিষয়টা মানুষের কাছে মনে হয় যে এভাবে থাকলেই অসুবিধা কি, তো এটা তো খারাপ কিছু না, এখান দিয়ে তো সব চলে যাচ্ছে, আবার নতুন কিছু প্রয়োজন কেন? তাহলে তারা নতুনকে গ্রহণ করতে কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, অর্থাৎ মনস্তাত্ত্বিক বাধা এক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু পরিকল্পনার একটা সীমাবদ্ধতা। মনস্তাত্ত্বিক বাধাটা হলে পরিকল্পনা একটা সীমাবদ্ধতা। পরিকল্পনা তাহলে আমাদের বাস্তবায়িত হবে কিভাবে, তাই না? যদি আগেই আমরা নেগেটিভ ধারণা নিয়ে থাকি, না এর দরকার ছিল কি, এটা না হলেও চলতো, এরকম যদি আমি মনের মধ্যে নিয়ে কাজ করি তাহলে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়িত হবে না, অর্থাৎ মনস্তাত্ত্বিক বাধার কথা বললাম। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সমস্যা। আসলে পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণে একটা সমস্যা দেখা দেয়, কারণ আমি সিদ্ধান্ত গ্রহণ যে করবো সেক্ষেত্রে পরিকল্পনার রদ বদল করার সুযোগ অনেক সময় থাকে না। কিন্তু এমন কিছু ঘটনা সামনে চলে আসে যেটা পরিকল্পনার যা করা হয়েছিল তার দ্বারা সমাধান করা যাচ্ছে না। তখন যিনি এই বাস্তবায়নের সাথে থাকেন তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে একটু সমস্যায় পড়ে যান, তিনি সিদ্ধান্তহীনতায় পড়ে যান যে আসলে কি করব। আমি যদি এই পরিকল্পনা যা আছে সেই অনুযায়ী কাজ করি তাহলে হয়তো প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হবে, বা আমাদের লক্ষ্য অর্জিত হবে না, বা সেখানে কিছু সমস্যা তৈরি হবে। আবার এইখানে এইটা না করে আমি যে একটা নতুন সিদ্ধান্ত দেব সেটা যদি গ্রহণযোগ্য না হয় সেখানে কিছু ঝুঁকি থাকতে পারে। তাহলে এইভাবে চিন্তা করে কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতা তৈরি হয়, মানে সমস্যা দেখা দেয়। তাহলে এটাও পরিকল্পনার একটা সীমাবদ্ধতা। প্রায়োগিক বাস্তবতা। আসলে পরিকল্পনা তৈরি করা একটা বিষয় আর প্রায়োগিক বাস্তবতা একটা বিষয়। বাস্তবে যখন এটা মানে প্রয়োগ করা হয় তখন দেখা যায় কিন্তু
অনেক সমস্যার সামনে চলে আসে। যখন পরিকল্পনা তৈরি করা হয় তখন তো কাগজে শুধু লেখা হয়, চিন্তা ভাবনা করা হয়, কিন্তু তখন তো হাতে কলমে কাজটা করা হয় না। যখন ঠিকই হাতে কলমে কাজটা করা হয় তখন কিন্তু অনেক সমস্যার সামনে চলে আসে, তাই না? সেই জন্য বলা হচ্ছে প্রায়োগিক কিন্তু বাস্তবতা ভিন্ন থাকে। মনে করো এমন হলো যে যান্ত্রিক ত্রুটি দেখা দিল, দুর্ঘটনা হলো, আর অন্যান্য অনেক ঘটনা ঘটে গেল, তাহলে সেই প্রায়োগিক বাস্তবতা তো ভিন্ন। ধরো আমাদের এখানে আমরা বড় একটা পরিকল্পনা করলাম, সুন্দর একটা পরিকল্পনা করলাম, পরিকল্পনা বাস্তবায়ন করব, কিন্তু এর মধ্যে চলে আসলো সারা বিশ্বে করোনা ভাইরাস নামক একটি ক্ষুদ্র জীবাণুর আক্রমণ। তাহলে কি হলো? আমরা এখন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি না তো, তাই না? তাহলে এরকম অনেক সময় অনেক সমস্যার সামনে চলে আসবে। আমি পরিকল্পনা তৈরি করেছিলাম কিন্তু সামনে চলে আসে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, এরকম বিভিন্ন সমস্যার সামনে চলে আসলো, তাহলে আমি পরিকল্পনা অনুযায়ী আমার কাজ বাস্তবায়ন করতে পারছি না। তাহলে প্রায়োগিক বাস্তবতা কিন্তু ভিন্ন। আমার পরিকল্পনা হয়তো তৈরি করা যায়, একটা সুন্দর পরিকল্পনা তৈরি করে ফেললাম, কিন্তু বাস্তবে যখন সেটা প্রয়োগ করতে যাব তখন কিন্তু বাস্তবতা আমাদের কাছে অনেক ঝামেলাজনক হতে পারে, সেটা কিন্তু পরিকল্পনার সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়। বাহ্যিক সমস্যা, আসলে পরিকল্পনা তো তৈরি করতে গিয়ে বাহ্যিক সমস্যাকে এড়ানোর কোনো সুযোগ নেই। আমি যে পরিকল্পনা তৈরি করি না কেন, আমাকে বাহ্যিক সমস্যাকে এড়ানোর বাহ্যিক মানে আমরা পরিবেশের মধ্যে থাকি, আমরা একটা রাষ্ট্রের মধ্যে থাকি, সেখানে নিয়ম কানুন নীতি সবকিছু আমাদেরকে মেনে চলতে হয়, সেগুলোকে আমরা এড়াতে পারি না। যেমন মনে করো সরকারি শিল্প নীতি, বাণিজ্য নীতি, রাজস্ব নীতি, আর্থিক নীতি, রাজনৈতিক পরিস্থিতি, এইগুলোকে আমরা এড়াতে পারি না। যা একটু আগে যেমন বললাম করোনা পরিস্থিতি, এগুলো কি আমরা এড়াতে পারি? পারি না। তাহলে এই বাহ্যিক সমস্যাগুলো কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে পরিকল্পনার সীমাবদ্ধতার মধ্যে এটাও একটা হলো বাহ্যিক সমস্যা। উদ্যোগ গ্রহণের সমস্যা, আসলে পরিকল্পনার কারণে কি হয়, পরিকল্পনা নির্দিষ্ট করা থাকে, সেই নির্দিষ্ট করার কারণে এই অনুযায়ী যারা দায়িত্বপ্রাপ্ত লোক তারা কাজ করে যায়, তারা কিন্তু নিজেরা স্বাধীন মতো কাজ করার সুযোগ পায় না। অর্থাৎ তাদের স্বাধীন যে নিজস্ব চিন্তা ভাবনা, তাদের ব্যক্তিগত উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। তারা ওই পরিকল্পনার গতানুগতিক ধারায় কাজ করতে থাকে, নিজেদের চিন্তা, নিজেদের মানে যোগ্যতা, নিজেদের মেধা, এগুলো প্রয়োগ করতে চায় না। তাহলে এখানে তারা, তাহলে কি হয়, পরিকল্পনা এটাও একটা সীমাবদ্ধতা, উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার সমস্যা, হ্যাঁ, পরিকল্পনা যদি তৈরি করা থাকে অনেক সময় সামনে এমন পরিস্থিতি আসে যেটা হয়তো আমাদের পরিকল্পনা উল্লেখ নেই, কিন্তু এমন একটা পরিস্থিতি চলে আসছে, তাই না? তখন কি করব, সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব, সেটা কিন্তু আমার পরিকল্পনায় বলা নেই। যে পরিস্থিতি, যেহেতু এই পরিকল্পনাটা এই পরিস্থিতি হবে এটা আমরা আগে বুঝতে পারিনি। আমরা ধরো যে বললাম যে করোনা হবে, এটা কি আমরা যখন পরিকল্পনা তৈরি করি বা আমরা আজকে থেকে বা 8 মাস 9 মাস 1 বছর আগে কি বুঝতে পেরেছিলাম? আমরা বুঝতে পারিনি। তাহলে আমরা কাজ করতেছি, হঠাৎ করে এমন একটা বিষয় চলে আসলো, সমস্যা চলে আসলো, যখন আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এখন পরিকল্পনা অনুযায়ী আমি কিন্তু কাজ করতে পারছি না। তাহলে আমাদের পরিকল্পনার কিন্তু এখানে একটা সীমাবদ্ধ, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমাদের হচ্ছে। ভুল সংশোধনের সমস্যা, হ্যাঁ, পরিকল্পনা বাস্তবায়নের সাথে যারা থাকবেন তারা হয়তো বাস্তবায়ন করতে গিয়ে দেখলেন যে পরিকল্পনায় কিছু লোকের কিছু ভুল ভ্রান্তি এখানে রয়ে গেছে, বাস্তবায়নকালে কিছু ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলো। এই পরিকল্পনা বাস্তবায়ন যখন করতে গেলাম তখন দেখা গেল আমাদের পরিকল্পনায় কিছু ভুল ত্রুটি রয়ে গেছিল, রয়েছে, গিয়েছিল। এখন আমরা কি করব, এই পরিকল্পনার ভুল ত্রুটি মানে শুধরানোর কিন্তু এখতিয়ার আমাদের নেই। ত্রুটি বিচ্যুতি শনাক্ত করতে পারলাম, কিন্তু সেগুলো এখতিয়ার কিন্তু আমাদের নাই। সেগুলো হয়তো ভুল ত্রুটি সংগ্রহ মানে শনাক্ত করতে হলে এটা আবার সেই জায়গার মধ্যে পাঠাতে হবে, আবার সেই টপ লেভেলে গোছলে আনতে হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে সেটা ভুল ত্রুটি সংশোধন হবে। কিন্তু সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তাহলে ভুল হয়ে গেলে সেটা সংশোধনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেয় পরিকল্পনার ক্ষেত্রে। অপ্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ, আসলে পরিকল্পনা তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় আকাশ কুসুম কিছু চিন্তা করে ফেলি, আমি এটা করব সেটা করব, অনেক কিছু চিন্তা করে ফেলি, অপ্রাসঙ্গিক লক্ষ্য আমরা তো নির্দিষ্ট করে ফেলি যে এটা করে ফেলবো, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু সবকিছু করা বাস্তবে সম্ভব হয় না। এমন কোনো মানে পরিকল্পনা করলে পরে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে পরিকল্পনা করলে সেটা বাস্তবায়িত হবে। ধরো একটা পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান, তারা যদি চিন্তা করে যে আমি একটা ফাস্ট ফুডের দোকান খুলবো, আসলে এটা যুক্তিসঙ্গত না। হয়তো হতে পারে তারা একটা ফাস্ট ফুডের দোকান করতে পারে, কিন্তু পুস্তক বা প্রকাশনা প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা পরিকল্পনা সব এই জায়গাটায় আছে, কিন্তু তার যদি এই পরিকল্পনার মধ্যে ফাস্ট ফুডেরটা নিয়ে আসা হয় সেটা একটু ব্যতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে কিছু সমস্যা, অপ্রাসঙ্গিক বিষয় হয়ে যেতে পারে। আবার ধরো একটা বিশ্ববিদ্যালয়, তারা চিন্তা করলে একটা সিনেমা তৈরি করবে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের মধ্যে সিনেমা হলটা আসে না বা অপ্রাসঙ্গিক মনে হয়।
তাহলে এরকম কিন্তু অপ্রাসঙ্গিক লক্ষ্য থাকলে পরে মানে সমস্যাটা হয়ে যায় পরিকল্পনার সীমাবদ্ধতার মধ্যে। এটা হতে পারে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিহীন যদি না হয়, সঙ্গতিপূর্ণ যদি না হয়, সেটা কিন্তু পরিকল্পনার সাথে সীমাবদ্ধতা, পরিকল্পনার সীমাবদ্ধতা। আমাদের প্রতিষ্ঠানটা যে ধরনের, সেই ধরনের বিষয় নিয়ে আমি পরিকল্পনা তৈরি করতে পারি, কিন্তু অন্য বিষয় নিয়ে পরিকল্পনা করতে গেলে সেখানে কিন্তু অপ্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ করতে গেলে সেখানে সমস্যার সামনে চলে আসতে পারে। তাহলে পরিকল্পনার এটা একটা সীমাবদ্ধতা। পরিকল্পনার আঙিনা সম্পর্কিত সমস্যা। আমরা বলেছি যে আঙিনা যে পরিস্থিতিতে কাজ করতে হয় সেগুলোকে বলেছি। তাই পরিকল্পনা আঙিনা যে আমি স্থির করব, সেখানে কিন্তু একটা সমস্যা আমরা পড়ে যাই। পরিকল্পনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই পরিকল্পনার আঙিনা, যেটা কিনা ভবিষ্যতের সাথে জড়িত। আর ভবিষ্যৎ সবসময় তো অনিশ্চিত। অনিশ্চিত অবস্থার কারণে প্রায়ই পরিকল্পনার পরিবর্তন আনতে হয়, ফলে পরিকল্পনা এর বাস্তব মূল্য হারায়, তাই না? আচ্ছা, তারপরে আমরা মোটামুটি পরিকল্পনার সীমাবদ্ধতা গুলো দেখলাম। এখানে পরিকল্পনার সীমাবদ্ধতা গুলো 12টা সীমাবদ্ধতা আমরা আলোচনা করলাম। এবার চলে যাই পরিকল্পনাকে কার্যকরী করার উপায়। পরিকল্পনা কিভাবে ভিত্তিক করা যাবে, এটা পরিকল্পনাকে আমরা সেই জায়গায় চলে আসি, পরিকল্পনা কার্যকরী করার উপায়ে চলে আসি। প্রথমত হইল পরিকল্পনা কার্যকরী করতে হলে কি করতে হবে আমাদেরকে? পরিকল্পনা সুস্পষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে মৌলিক পরিকল্পনা তৈরি করতে হবে। মৌলিক পরিকল্পনা তৈরি করতে হবে, মৌলিক পরিকল্পনা সুস্পষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য নির্দিষ্ট থাকবে, সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমরা একটা সঠিক পরিকল্পনা তৈরি করব এবং মৌলিক পরিকল্পনা করব, যেটা প্রশাসনের শীর্ষ স্তরের নির্বাহীরা এই পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পর্কিত থাকবে। তারা এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, তাদের চিন্তা চেতনা সেগুলা প্রয়োগ করবে। তাহলে সুস্পষ্ট উদ্দেশ্য ঠিক থাকতে হবে, তৈরি করতে হবে। উদ্দেশ্য যদি ঠিক থাকে, সে উদ্দেশ্য নির্দিষ্ট করে উদ্দেশ্যের ভিত্তিতে একটা মৌলিক পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ। দেখো, পরিকল্পনা প্রণয়নে যদি অংশগ্রহণ করবে কারা? পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন বাস্তবায়নের সাথে যারা থাকে, অনেক নির্বাহীরা থাকে, বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যবস্থাপকরা থাকে, নির্বাহীরা থাকে, তাদের নিয়ে যদি পরিকল্পনা তৈরি করা হয়, তাদের অংশগ্রহণে যদি পরিকল্পনা তৈরি করা হয়, তাহলে সেই পরিকল্পনাটা কিন্তু কার্যকারিতা বৃদ্ধি পায়, তাই না? অর্থাৎ পরিকল্পনা নির্বাহীদের যদি সরাসরি অংশগ্রহণ বা তাদের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা যায়, তাহলে সেটা কিন্তু কার্যকরী হয়। হ্যাঁ, কার্যকরী হয়, কারণ নির্বাহীগণ মনে করে যে গৃহীত পরিকল্পনা যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে সেখানে তাদের সিদ্ধান্ত আছে, তাদের নিজেদের মতামত আছে, তাদের কর্মসূচি দেওয়া আছে, যার জন্য তারা কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আত্মনিয়োগ করে, তাদের নিজেদের মতো করে তারা বাস্তবায়িত যাতে হয় সেটার ব্যাপারে তারা সচেষ্ট থাকে। পরিকল্পনার সীমাবদ্ধতা দূরীকরণ। আমরা বলেছি পরিকল্পনায় অনেক রকমের সমস্যা, অনেক রকমের সীমাবদ্ধতা রয়ে যায়, সেই সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। যেমন পূর্বানুমানের কথা আমরা বলেছি, পূর্বানুমানের অভাব, সেই পূর্বানুমান যেন সঠিক হয়, সঠিক পূর্বানুমান করতে হবে। আবার আমরা পরিবর্তনের অসুবিধার কথা বলেছি, যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, অর্থাৎ দ্রুত পরিবর্তনের অসুবিধা যেটা আছে সেটা যাতে মানে দূর করা যায় সেটা চেষ্টা করতে হবে। কর্মচারীদের আচরণে যে অনমনীয়তা আছে সেটা দূর করতে হবে। সময় যে দরকার সেই সময়টাকে দূর করতে হবে। তারপরে ব্যয়ের বিষয়টা, ব্যয় কত কমানো যায় সেই চিন্তা করতে হবে। এইসব সমস্যার সমাধান যদি করতে পারি তাহলে আমাদের পরিকল্পনা কার্যকরী করা সম্ভব হবে। কার্য পরিবেশের উন্নয়ন। আসলে শ্রমিকরা বলি, কর্মীরা বলো, যে জায়গাটায় কাজ করে সেই জায়গাটা একটা সুন্দর পরিবেশে হওয়া উচিত। একটা সুন্দর পরিবেশে কাজ করলে তাদের মন মানসিকতা ভালো থাকে, সুন্দর মন নিয়ে কাজ করতে পারে, এবং ভালো মন নিয়ে কাজ করার ফলে কিন্তু তাদের মানে কাজের স্পৃহা বেড়ে যায় এবং প্রতিষ্ঠানের কাজও অনেকাংশে ভালো হয়। তো সেই জন্য বলা হয়েছে যে পরিকল্পনা কার্যকর বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কার্য পরিবেশে উন্নয়ন ঘটাতে হবে। এই জন্য মনে করো যন্ত্রপাতি বিন্যাস এমন ভাবে করতে হবে যাতে শ্রমিকরা চলাফেরা সুন্দর করতে পারে, মালপত্র আনয়নে কোনো সমস্যা না হয়, কারখানায় যেন আলো বাতাস পর্যাপ্ত থাকে, শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা যেন ঠিক মতো থাকে, হ্যাঁ, শ্রমিক কর্মীদের সাথে যেন ব্যবস্থাপনাদের একটা ভালো সম্পর্ক থাকে। এইসব বিষয় যদি চিন্তা করা যায় তাহলে পরিকল্পনা কার্যকর করা যাবে। এইসব যদি নিশ্চিত করা যায় তাহলে পরিকল্পনা কার্যকরী হবে। তাহলে সেটা বলা হয়েছে কার্য পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে পরিকল্পনা গ্রহণ। পরিকল্পনা গ্রহণ করবেন যারা, অর্থাৎ একেবারে শীর্ষ লেভেলে ব্যবস্থার সর্বোচ্চ স্তর যেন মূল লক্ষ্যকে সামনে রেখে তারা যেন পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করেন। একবার টপ লেভেলে যারা আছেন তারা যেন মূল লক্ষ্যকে সামনে নিয়ে তাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এগুলোর মানে সমন্বয় করে যেন পরিকল্পনা তৈরি করতে পারে, তাহলে পরিকল্পনাটা কার্যকরী হবে।
তাদের চিন্তা, চেতনা, জ্ঞান, দক্ষতা, বুদ্ধিমত্তা এগুলো দিয়ে যদি তার পরিকল্পনাকে তৈরি করে, তাহলে সেই পরিকল্পনাটা কার্যকরী হতে পারে। এবার পরিকল্পনার নমনীয়তা অর্জন, আমরা আগেই বলেছি, এখন আবার বলছি, পরিকল্পনা কার্যকরী করতে হলে পরিকল্পনার নমনীয়তা অর্জন করতে হবে। কারণ আমার পরিকল্পনা যদি এমন হয় যে এই পরিকল্পনা কোনো পরিবর্তন করা যাবে না এক চুলো, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় এমন সমস্যার সামনে আসবে যেটা আমার পরিকল্পনায় উল্লেখ নেই, তখন পরিকল্পনায় বা যেভাবে পরিকল্পনা উল্লেখ আছে সেই অনুযায়ী কাজ করতে গেলে এই কাজে সফল হওয়া যাবে না। তখন পরিকল্পনায় নিশ্চয়ই পরিবর্তন করতে হবে, তাই না? আর সেই পরিবর্তনের যদি সুযোগ না থাকে পরিকল্পনা, তাহলে আমাদের পরিকল্পনা কার্যকরী হবে না। সেজন্য বলা হয়েছে পরিকল্পনার নমনীয়তা অর্জন, অর্থাৎ পরিকল্পনা প্রয়োজন মতো যেন পরিবর্তন করা যায় সেই চিন্তা, সেই সুযোগ সুবিধা থাকতে হবে, সেই অপশন থাকতে হবে। পরিকল্পনা যেন কাজ করতে গিয়ে বাস্তব অবস্থার প্রেক্ষিতে পরিকল্পনা যদি প্রয়োজন হয় সেই পরিবর্তনটাও যেন করা যায়। সচেতনতার উন্নয়ন, আসলে পরিকল্পনা যারা বাস্তবায়ন করবেন তাদের সচেতন হতে হবে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। এখন যদি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যারা থাকবেন তারা যদি সচেতন না হন, তারা যদি এই পরিকল্পনার সব বিষয়গুলো না জানেন, তাহলে কিভাবে বাস্তবায়ন করবেন? অর্থাৎ যিনি মানে পরিকল্পনার টপ লেভেলে যারা থাকবেন বা ব্যবস্থাপক যারা থাকবেন, তারা কিন্তু কর্মীদের সচেতন করবেন। তারা কর্মীদের মধ্যে এই পরিকল্পনাটা সুন্দরভাবে প্রচার করবে যে আমাদের পরিকল্পনাটা এরকম, এইভাবে আমরা কাজ করতে চাই, এই আমাদের উদ্দেশ্য, এই নীতি, এইভাবে আমরা কাজ করলে আমরা সফল হব। এবং সেই জিনিসগুলো যদি তারা ব্যাখ্যা করতে পারেন তাদেরকে এবং কর্মীদের সচেতন করতে পারেন, তাহলে কিন্তু পরিকল্পনাটা কার্যকরী হবে। অর্থাৎ কর্মচারীদের এবং কর্মকর্তাদের এই বিষয়গুলো সম্বন্ধে সচেতন করতে হবে, আমাদের পরিকল্পনার সম্বন্ধে তাদের মধ্যে ভালো করে প্রচার করে তাদের সচেতন করতে হবে। সুস্পষ্ট উদ্দেশ্য, পরিকল্পনা প্রণয়নের সময় কিন্তু আমাদের উদ্দেশ্য বলি সুস্পষ্ট থাকা দরকার। আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, সে উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে কিন্তু আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর যদি উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে আমি পরিকল্পনা প্রণয়ন করি, তাহলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি পাবে, আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অর্থাৎ সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। পরিকল্পনার সমন্বয় সাধন, আসলে পরিকল্পনা যখন বাস্তবায়ন করতে যাব তখন অনেক সময় সমস্যা আসবে, বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করতে হবে। এখন যদি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভাগগুলোর সাথে যদি সমন্বয় না থাকে, তাহলে কিন্তু পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন হবে না। একটা প্রতিষ্ঠানের অনেকগুলো বিভাগ, সবগুলো বিভাগ মিলেই কিন্তু প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন হবে। এখন যদি মনে করো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবগুলো বিভাগের মধ্যে সমন্বয় নাই, প্রতিটি বিভাগের যে উদ্দেশ্য নির্দিষ্ট করা থাকে, সেই কিন্তু এক বিভাগ আরেক বিভাগের সাথে রেশারেশিতে আছে, সমন্বয় নাই তাদের সাথে, তাহলে কি পরিকল্পনাটা বাস্তবায়িত হবে? হবে না। তাহলে বলা হচ্ছে পরিকল্পনা কার্যকরী করতে হলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগের মধ্যে উপবিভাগের সাথে মূল পরিকল্পনার একটা সমন্বয় থাকতে হবে এবং গৃহীত পরিকল্পনার বিষয়বস্তু সম্পর্কেও কিন্তু তাদের সকলকে অবহিত করতে হবে এবং যথাযথ কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণের ব্যবস্থা তাদেরকে করতে হবে। যারা বাস্তবায়ন করবে তাদেরকে যথাযথ কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণের ব্যবস্থা করতে হবে। এইভাবে করে প্রতিষ্ঠানের পরিকল্পনা যদি গ্রহণ করা হয় বা বাস্তবায়ন করা হয়, তাহলে সেই পরিকল্পনাটা কার্যকরী হতে পারে। যোগাযোগের উন্নয়ন, হ্যাঁ, পরিকল্পনা কার্যকরী বাস্তবায়নের জন্য যোগাযোগের কিন্তু গুরুত্ব অনেক। হ্যাঁ, তাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, স্ট্র্যাটেজি, নীতি, পরিকল্পনা, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী, পরিকল্পনা আঙিনা, এই সব বিষয়গুলো কিন্তু বিভিন্ন বিভাগ ও বিভাগে নির্বাহী ও প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের এগুলো অবহিত করতে হবে। হ্যাঁ, কি কি বিষয় বললাম আমরা? প্রতিষ্ঠানের উদ্দেশ্য, স্ট্র্যাটেজি, নীতি, পরিকল্পনা, হ্যাঁ, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী, পরিকল্পনা আঙিনা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন বিভাগ এবং বিভাগে যে নির্বাহী আর প্রতিষ্ঠানে নিয়োজিত যে কর্মচারী আছে তাদেরকে এগুলো অবহিত করতে হবে। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে, ফলে পরিকল্পনার কার্যকারিতা বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি গুরুত্ব আরোপ, এবার বলা হয়েছে পরিকল্পনা যেন দীর্ঘমেয়াদী হয়, ঘন ঘন পরিবর্তন না করে দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা করা হয়, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু কি হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুরুত্ব করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু অনেক সময় কার্যকরী হয়। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া শর্ট টার্ম পরিকল্পনার ক্ষেত্রে অনেক বিষয় মানে বাদ পড়ে যায়, অনেক বিষয় হিসাবে আসে না, এই কারণে কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় না। অতএব পরিকল্পনা ফলপ্রদ করতে হলে স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আবার কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার সমন্বয় প্রয়োজন। স্বল্পমেয়াদী পরিকল্পনা আমরা বাদ দিতে পারবো না, দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে থাকতে হবে, কারণ স্বল্পমেয়াদী পরিকল্পনাটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা। অতএব সেটা চিন্তা করি আমাদেরকে
দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সেইটা বাস্তবায়নের জন্য আমরা মাঝে মাঝে স্বল্পমেয়াদী পরিকল্পনা করব। তাহলে এই হলো আমাদের পরিকল্পনা নিয়ে পরপর দুটো ক্লাস তোমাদের সাথে করলাম। আশা করি তোমরা পরিকল্পনার বিষয়টা এখন সবাই বুঝতে পেরেছো। পরিকল্পনা আসলে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ব্যবস্থাপনার, এবং ব্যবস্থাপনার মূল কাজ বলা হয় এটা, এবং সর্বপ্রথম কাজ এটা। ব্যবস্থাপকের সর্বপ্রথম কাজ শুরুই হয় পরিকল্পনা প্রণয়ন দিয়ে, এবং পরিকল্পনা যদি সুন্দর হয় একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারে। অতএব এই জন্য পরিকল্পনার দিকে ব্যবস্থাপনাকে অনেক গুরুত্ব দিতে হয়, এবং পরিকল্পনা বাস্তবায়ন যাতে ফলপ্রসূ হয় সেদিকে খেয়াল রাখতে হয়। আমরা আজকে ক্লাসে পরিকল্পনার কার্যকরী করার উপায়গুলো নিয়ে আলোচনা করেছি, পরিকল্পনার কৌশলগুলো নিয়ে আলোচনা করেছি, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছি, পরিকল্পনার সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করেছি, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো শিখেছো। এরপরেও যদি তোমাদের আরো কিছু জানার প্রয়োজন হয়, তোমরা বিভিন্ন বই আমি নাম বলতে পারি, সেগুলো তোমরা সাহায্য নিতে পারো। তোমাদের যেহেতু বাংলা কিছু বই আমাদের দেশে প্রচলিত, সেগুলো আমি নাম বলছি। যেমন একটা বই লিখতে পারো তোমরা, ব্যবস্থাপনা নীতিমালা, এটা প্রফেসর এ কে চৌধুরীর লেখা, ব্যবস্থাপনা নীতিমালা, এ কে চৌধুরীর লেখা একটা বই। এবং আরেকটি বই তোমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা নীতিমালা, সেটাও প্রফেসর মুর্তাজা আলী। এই দুটো বই তোমার সাহায্য নিতে পারো। আমি তোমাদেরকে এই দুটোর সহযোগিতা নিয়ে তোমাদের সাথে আজকের এই কথাগুলো বললাম। তোমরা আশা করি সেখান থেকে যতটুকু তোমাদের পর্যন্ত তোমরা শিখতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশায় রইল। আবার দেখা হবে আগামী একটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।